নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার জয়শঙ্করকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানালো বাংলাদেশ সরকার। আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন তাতে নিঃসন্দেহে বাংলাদেশেই এই বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমরা কারুর কাছে যাব না, গোটা বিশ্ব নাকি বাংলাদেশের কাছে আসবে। অথচ বর্তমানে বাংলাদেশের যে করুণ অবস্থা তাতে গোটা বিশ্ব আসা তো দূরস্থ, পাশের প্রতিবেশী দেশের বিদেশ মন্ত্রী তাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে বারংবার। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক করার জন্য একাধিক ক্ষেত্রে চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টা। আর আজকে তিনি সরাসরি ভারতের বিদেশ মন্ত্রীকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানালেন। একাধিক প্রশ্ন করতে ইচ্ছা করছে, কিন্তু তার আগে কালকে বর্ডারে যেভাবে বিএসএফ এর দিকে ইট ছোড়া হয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের এখন অবধি কোনো স্টেটমেন্ট কেন আসেনি, সেই প্রশ্ন কিন্তু আজকে সাধারণ মানুষ তুলতে শুরু করে দিয়েছেন। আর যারা কথায় কথায় সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন তারা হঠাৎ করে ভারতের বিদেশ মন্ত্রীকে তাদের দেশে কেন ডাকছেন, সেই প্রশ্ন তো আজকে উঠবেই। তাহলে কি 180 ডিগ্রি পাল্টি খেলেন এই মোহাম্মদ ইউনূস সরকার? সেজন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও ব্যাপারে এগোবেন, আমরা এগোবো। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। শেষ এক সপ্তাহ যদি বিভিন্ন ক্ষেত্রে ভাষণগুলো এদের শোনেন তাহলে দেখবেন এরাও এখন বুঝতে পেরেছে ভারত ছাড়া এদের আর কোনো গতি নেই। আর ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন, সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে পাশে চাইতে শুরু করে দিল এই অন্তর্বর্তীকালীন এই যে সরকার, সে সরকার। এই সরকার ভবিষ্যতে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছে। কেউ ছাত্রদের দল তৈরি করে কিংস পার্টি, কেউ আবার অন্য একটা বিরোধী দল। সব মিলিয়ে তারা যদি লং টার্ম এই বাংলাদেশে রাজত্ব করতে চায় তাহলে ভারতকে ছাড়া কিন্তু এদের চলতে পারবে না বা এদের চলা সম্ভব নয়, তা কিন্তু এরা অবশেষে বুঝতে শুরু করেছেন। মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ সরকার, এবং এক্ষেত্রে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত একসঙ্গে যদি মিলে কাজ করে তাহলে পার্টিকুলারলি নর্থ ইস্টে এক বৃহত্তম অর্থনৈতিক করিডর অবধি তৈরি হতে পারে। কিন্তু হঠাৎ করে যে সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি স্বয়ং মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন, তার চেলা চামুন্ডা পোষা কিছু সমন্বয়ক উপদেষ্টারা দিয়েছিলেন, সেই সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার বদলে সেই সেভেন সিস্টার্সের সাথে সম্পর্ক কেন শুরু করতে চাইছেন বাংলাদেশ, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর আজকে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, এরপরে নিশ্চিতভাবে বোঝা গেল ভারতকে নিয়ে তাদের স্টান্ট সম্পূর্ণভাবে পাল্টি খেয়ে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে, এবং কোনো ক্ষেত্রে ভারত বিরোধিতার জায়গায় তারা না হেঁটে ভারতের সঙ্গে আপোষ করতে চাইছেন। এবার কি বলবেন ছাত্র নেতারা? কারণ ভারতের জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যেতে আগ্রহী, এ ধরনের খবর তো আমাদের সামনে কখনো আসেনি। উল্টে যে খবর সামনে এসছে তা বাংলাদেশের কাছে চিন্তার কারণ জয়শঙ্কর একটি মিটিং এ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা যে বারংবার করে, অর্থাৎ বাংলাদেশ সরকার যে বারংবার করে সার্কের মিটিং করতে চাইছিলেন, যেই সার্কের মিটিংকে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বৈঠক করতে হবে বলে ভারতবর্ষ বারংবার অগ্রাহ্য করেছে, সেই সার্কের মিটিং কোনোভাবেই ভারতবর্ষের পক্ষে নতুন করে শুরু করা সম্ভবই নয়। তারপরেও তারা ভারত বিরোধিতা না করে ভারতের বিদেশ মন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছেন কেন? এমনকি আদানির থেকে 100% বিদ্যুৎ চায় বাংলাদেশ, এ বিষয়ে একটি অফিসিয়াল লেটারও তারা কিন্তু আদানিকে পাঠিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে আদতে তাদের কোষাগারের যে অবস্থা এবং আন্তর্জাতিক স্তরে তাদের যে ইমেজ, সেই ইমেজকে এবং কোষাগারের এই দেউলিয়াকরণ অবস্থার ব্যর্থতাকে ঢাকতে ফের একবার ভারতকে পাশে চাইছেন, সে কথা কিন্তু আজকে খোলা আলোর মতো পরিষ্কার। প্রশ্ন অনেক কিছু উঠতে পারে। আপনারা তো দুদিন আগে শেখ হাসিনাকে চেয়ে ভারতবর্ষকে একটি চিঠি দিলেন, সেই চিঠির জবাব তো এখনো আপনাদের দেয়নি ভারতবর্ষ। আপনাদের কি আত্মসম্মান বোধ নেই?
আপনাদের ভারতবর্ষ কার্যত পাত্তাই দিচ্ছে না। ভারতবর্ষ তো দুরস্ত, শেখ হাসিনা মোহাম্মদ ইউনূস সরকারকে পাত্তা দিচ্ছে না। মোহাম্মদ ইউনূস বারংবার করে ভারতবর্ষকে চিঠি লিখে রিকোয়েস্ট করছিলেন যে তারা যেন শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু আজ অব্দি শেখ হাসিনা মুখ বন্ধ করেছেন এরকম তো খবর শোনা যায়নি। উল্টে শেখ হাসিনা একের পর এক যেরকম বক্তব্য পেশ করেছেন তাতে মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। তারা শেখ হাসিনাকে থামাতে না পেরে 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটা ভাঙচুর করেছে। তারা শেখ হাসিনাকে থামাতে না পেরে অপারেশন ডেভিল হান্টের নামে এক ভাওতাবাজি শুরু করেছে, যার মূল উদ্দেশ্যই হলো যারা সরকার বিরোধী কাজকর্ম করেন এবং কথাবার্তা বলেন তাদেরকে ধরো এবং জেলে ভরো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা চক্রান্ত চালাচ্ছে। গ্রাউন্ড লেভেলে আওয়ামী লীগ যে কর্মী আছে তাদেরকে ঘিরে ধরে জেলে ঢোকানো চক্রান্ত চালাচ্ছে। তারপরেও তারা ভারত বিরোধিতার জায়গা থেকে সরে এসে ভারতের পায়ের কাছে পড়তে কিন্তু বাধ্য হলো। মোহাম্মদ ইউনূসের সেই কথাটা মনে রাখবেন বারংবার, যিনি সকলের আগে দায়িত্ব নিয়ে বলেছিলেন আমরা বাবা আন্তর্জাতিক কোনো দেশের শরণাপন্ন হব না, গোটা বিশ্ব বাংলাদেশে শরণাপন্ন হবে। তাহলে আজকে শেখ হাসিনার ওই রকম চিঠি পাওয়ার মানে শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া হোক এই ধরনের চিঠির উত্তর না পাওয়ার পরেও আপনারা কেন জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছেন? কারণ আপনারা কি ভারত ছাড়া চলার ক্ষমতা নেই? একের পর এক চুক্তি কেন ভারতের সঙ্গে আপনারা করতে চাইছেন? কেন এখনো চাল, ডাল, দুধ, মুসুরির ডাল সমস্ত কিছুর জন্য ভারতের দিকে আপনাদের তাকিয়ে থাকতে হচ্ছে? কিসের জন্য এতদিন পর 7 সিস্টার্সকে নিয়ে হুমকি সরিয়ে রেখে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন আপনারা? কেন এতদিন পর ভারতের মিডিয়ায় আপনাদের ইন্টারভিউ দিয়ে বলতে হচ্ছে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান? ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটা ইন্ডিকেশন। দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং কিসের এত ভয়? আপনারা নাকি গোটা বিশ্বকে চমকে দিয়েছেন শেষ 6 মাসে। শেষ 6 মাসে কোন আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশে এসেছে তা যদি আপনারা পেশ করতেন, আমার মনে হয় এর থেকে আপনাদের তাবেদারি করা কিছু পোষা চেলা চমন্ডা ছাত্রনেতা অন্তত খুশি হতো। দিনের পর দিন একদিকে ভারতকে হুমকি দিচ্ছেন, দিনের পর দিন ভারত বিরোধিতা করে সাধারণ মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা খেলছেন, আর এদিকে জয়শঙ্করকে আমন্ত্রণ জানাচ্ছেন। বারংবার পাত্তা না পাওয়া সত্ত্বেও ভারতের মোদির সঙ্গে বৈঠক করতে চাইছেন। তাহলে কি ধরে নেওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছেন এতে আপনারা ভয় পেয়েছেন, শঙ্কিত হয়েছেন? কিছুদিন আগে মাহফুজ আলম মানে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা, তার অ্যাডভাইজার নাকি তিনি একটি মন্তব্য করেছিলেন বাংলাকে নিয়ে। তিনি বাংলাদেশ, বাংলা, কোচবিহার সমস্ত কিছুকে কেন্দ্র করে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন এক বৃহত্তর বাংলা গড়ে তুলতে তিনি আগ্রহী। শুধু তাই নয়, 1971-এর মুক্তিযুদ্ধকে তিনি অগ্রাহ্য করেন, 1975-এর সংবিধানকে তিনি অগ্রাহ্য করেন এবং এই সংবিধানকে মুজিববাদী সংগঠন মানে সংবিধান নামেও কিন্তু আখ্যায়িত করেছিলেন। সেই মাহফুজ আলম কিছুদিন আগে বলেছিলেন মুক্তিযুদ্ধকে তিনি স্বীকার করেন, মুক্তিযুদ্ধকে এই যে গরিমা সেই গৌরব তিনি রক্ষা করতে চান এবং সকলেরই সে সম্মান দেওয়া উচিত। অর্থাৎ প্রতি পদক্ষেপে যে সরকারের উপদেষ্টারা এইভাবে 180 ডিগ্রি পাল্টি খায় সেই সরকারকে সাধারণ মানুষ আজকে দিনের শেষে সত্যি কি বিশ্বাসযোগ্য মনে করছে? সত্যি কি সাধারণ মানুষ এই সরকারের অধীনে শান্তিতে রাতে ঘুমাতে পারছে, নাকি এরা ভয় সকলের বশ্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছে? মিডিয়ার সামনে ভারত বিরোধিতা কথা বলা অথচ কাজকর্মে দেখা যাচ্ছে ভারতে শরণাপন্ন হওয়া, এই যে ডুয়েল মেন্টালিটি, দ্বিচারিতা, দ্বৈত সত্তা যা বাংলাদেশের মানুষের কাছে প্রতিনিয়ত এক্সপোজড হয়ে যাচ্ছে, এরপরে বাংলাদেশের মানুষ কি আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভরসা করবে? এবং আমার দৃঢ় বিশ্বাস জয়শঙ্করও এই আমন্ত্রণ গ্রহণ করার জায়গাতেও নেই। এবং যেভাবে শেখ হাসিনাকে চেয়ে ভারত থেকে যে বারংবার চিঠি লেখা, এই চিঠি লেখার উত্তর যেভাবে ভারত সরকার দেয়নি, এই পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণকেও ভারত সরকার এভাবেই রিজেক্ট করবেন। ডোনাল্ড ট্রাম্প কালকে সরাসরি বলেছেন বিপুল পরিমাণ টাকা ভারত এবং বাংলাদেশে ইনভেস্ট করা হয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টার কাছে
আজকে কোনো উত্তর নেই। তিনি এই বিষয়ে রীতিমতো পালিয়ে বাঁচলেন। ইন্ডিয়াতে যেটা আপনি বলছেন সেটা হলো যে আমরা স্পেসিফাই করিনি যে এই উদ্বেগ আছে, আমরা স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে, সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলি দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সার্ভাইভ করতে পারি। পাশাপাশি তিনি বলতে চাইলেন ভারতের সাথে প্রাথমিকভাবে কিছু সম্পর্কের একটু অবনতি হলেও তিনি এখন চান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। দিনের পর দিন বিএসএফ কে ইট ছুড়ছেন, দিনের পর দিন আপনাদের এই সকল এই যে বাংলাদেশি যারা বর্ডার সীমান্তের বাসিন্দা তাদেরকে কন্ট্রোল আপনাদের সেনাবাহিনী করতে পারছে না। আপনাদের ব্যর্থতাটাকে কার্যত ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করার চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ আপনি আশা করছেন আমাদের দেশের বিদেশমন্ত্রী আপনাদের সরকারের কাছে গিয়ে মিটিং করবেন, আলোচনা করবেন এবং আপনাদের আমন্ত্রণ গ্রহণ করবেন। যেভাবে জাতিসংঘে পাকিস্তানকে ধুয়ে দিয়েছে, আমার তো মনে হয় সময় এসেছে পাকিস্তানের থেকেও চরম কোনো স্টেপ এই বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া উচিত। যারা ভারতের পতাকাকে পায়ের তলায় মারাতে পারে তাদেরকে কোনো অংশে ক্ষমা করা যায় না, এটুকু মাথায় রাখবেন। আপনারা কি ভাবছেন, জয়শঙ্করকে সত্যি ভারত বাংলাদেশে যাওয়া উচিত? এই মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণকে কি গ্রহণ করা উচিত এই জয়শঙ্করের? ভারতের কি এই বাংলাদেশকে কি ক্ষমা করে দেওয়া উচিত? এই প্রশ্ন আমি রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।